হ্যালো স্টুডেন্টস, আজ আমরা WBH এর মাধ্যমিক টেস্ট পেপার 2026টা আমরা কিন্তু সমাধান করার চেষ্টা করব। ফিজিক্যাল সায়েন্সটা, ঠিক আছে। বেসিক্যালি ফিজিক্যাল সায়েন্সের পার্টটা আমরা এটা পারুল প্রকাশনী থেকে প্রকাশিত, ঠিক আছে। 190 টাকা দাম নেবে তোমাদের, তোমরা চাইলে এটা কিনতে পারো। তো আমরা WBH এর মাধ্যমিক টেস্ট পেপারের আমরা ভৌতবিজ্ঞানটা আজকে আমরা কিন্তু প্রথম যে স্কুলটা আমাদের আছে, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স করব আজকে আমরা, ঠিক আছে। এবং আমাদের প্রথম যে স্কুলটা আছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, ঠিক আছে। তো এখানে যে কোশ্চেনগুলো আমাদের আছে সেগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব। চলো, প্রথমে যে কোশ্চেনটা বলেছে যে আগুনে বরফ বা মিথেন হাইড্রেটের ভৌত অবস্থা হলো, এটা কী হবে? এটা হবে কঠিন, ঠিক আছে। যে এসটিপিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত হবে? বলছে 1 অ্যাটমসফিয়ার বা 1 ATM। কী করে মনে রাখবে এটা? মনে রাখবো 1 ATM, ATM মানে কি অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, ঠিক আছে। এইভাবে মনে রাখবে কিন্তু এটা। হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের মান গ্রাম পার লিটার, এটা কত হবে? 0.089। এই এককের মান কত হবে? 0.089। প্রদত্ত যেটির তাপ রোধাঙ্ক সবচেয়ে বেশি সেটা কোনটা হবে? সেটা কিন্তু কাঠের তাপ রোধাঙ্ক কিন্তু সবচেয়ে বেশি। এখানে লোহা, পারদ, তামা এবং কাঠের মধ্যে কাঠের তাপ রোধাঙ্ক কিন্তু সবচেয়ে বেশি। তারপরে কি বলেছে? পূর্ণবয়স্ক ব্যক্তির সুস্থ চোখের নিকটবিন্দু দূরত্ব কত হবে? এটা হবে 25 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে কি বলেছে? যে একটি অতিবেগুনি রশ্মির উৎস হলো, এটা কী হবে? কার্বন আর্ক বাতি। বিধিতে তড়িৎ বিশ্লেষের রোধ কী হয়? হ্রাস পায়। পরিবাহী রোধ এবং রোধাঙ্কের মান সমান হবে একক ঘনকের ক্ষেত্রে, ঠিক আছে। বলছে পজিট্রনের ভর যে কণার ভরের সঙ্গে সমান, সেটা কী হবে? সেটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। তারপরে কি বলেছে? যে শ্রেণীর মৌলগুলি সবগুলি গ্যাসীয়, সেটা হচ্ছে 18 নম্বর শ্রেণী। সেটা কিন্তু কী হবে? 18 নম্বর শ্রেণী। তারপরে কি বলেছে? তারপরে বলছে বন্ধন গঠনে সংস্থার শক্তি কী হবে? হ্রাস পাবে, ঠিক আছে, হ্রাস পায়। অ্যানোডের যে আয়ন তড়িৎমুক্ত হয় সেটা কী আয়ন? সেটা কিন্তু ঋণাত্মক আয়ন। ধাতবমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় H2S। ধাতবমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় H2S। শতকরা কার্বনের পরিমাণ কম থাকে রড আয়রনে, ঠিক আছে, রড আয়রনে। এবং কার্বাইড গ্যাস বাদে দাহ্য গ্যাস কোনটা? দাহ্য গ্যাস কিন্তু আমাদের অ্যাসিটিলিন, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন কি বলেছে? যে বায়ুমণ্ডলের কোন স্তরে সবচেয়ে বেশি বায়ু দূষণ ঘটে? এটা হবে ট্রপোস্ফিয়ার। তারপরে কি বলেছে? CFC দ্বারা বায়ুমণ্ডলের কোন স্তর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। তারপরে কি বলেছে? মিথেনোজেনেসিস প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? মনে রাখবে CH4 বা মিথেন গ্যাস নির্গত হয়। তারপরে কি বলেছে? ফাইনাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -459.4 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। বলছে গ্যাস অণুর গতিশক্তি পরম স্কেলে উষ্ণতার ওপর কীভাবে নির্ভরশীল? সমানুপাতে, ঠিক আছে। কীভাবে বুঝবে এটা? তোমরা জানো যে উষ্ণতা বাড়ালে কী হয়? গ্যাস অণুগুলির গতিশক্তি কিন্তু বৃদ্ধি পায়, তাই কী হবে? সমানুপাতি। একটা বৃদ্ধি পেলে আর একটাও বৃদ্ধি পাচ্ছে। তারপরে কি বলেছে? তাপীয় প্রসারণ নগণ্য হয় এরূপ একটি পদার্থের উদাহরণ দাও। কী হবে এটা? ইনভার। কী উদাহরণ হবে? ইনভার, ঠিক আছে। পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালন সবচেয়ে দ্রুত হয়, এটা হচ্ছে মিথ্যে। এটা কী হবে? এটা হচ্ছে মিথ্যে। সৌরজুলিতে ড্যাশ প্রকৃতির দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। কী দর্পণ? অবতল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে। ক্যামেরার ডায়াফ্রামের কাজ কী? ক্যামেরার ডায়াফ্রামের কাজ হচ্ছে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করা। কী করা? আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। তারপরে বলছে বিভব আর কৃতকার্যের মধ্যে সম্পর্ক কী? আমরা জানি যে কী হয়? কৃতকার্য V × Q, এটা লিখলেই কিন্তু হবে। ওহম মিটার কোন ভৌত রাশির একক? উত্তর হবে রোধাঙ্ক। রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার, রোধাঙ্ক, ঠিক আছে। বলছে কৃত্রিম মৌল অন্তর থেকে প্রথম কোন মৌল আবিষ্কৃত হয়? উত্তর হবে নিউটন। কি উত্তর হবে? নিউটন, ঠিক আছে। আর নিউক্লিয় বিভাজনে ভারী জলের একটি কাজ লেখো। উত্তর হবে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, মডারেটর হিসাবে। ক্লিয়ার হলো?
নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট বলছে যে ইউরিয়া বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ বিধান করতে হবে, সামঞ্জস্য বিধান করতে হবে। বলছে ইউরিয়া কী হবে বলো তো, ইউরিয়া কিন্তু অটোক্লেভ হবে, ইউরিয়া কী হবে অটোক্লেভ, ঠিক আছে। 2.1 ঠিক আছে। তারপরে কী আছে ইলেকট্রন হচ্ছে Mg+Zn, ঠিক আছে। তারপরে নাইট্রোলিয়ামটা হবে সার, নাইট্রোলিয়াম তো এক প্রকার সার, তাই না, 2.11.3। তারপরে কত আছে শতবিজারণ, এটা আছে Cu হবে, ঠিক আছে, 2.11.4। ওকে। বলছে Cl মাইনাস আয়নের সর্বোচ্চ কোক ইলেকট্রনের সংখ্যা কত। তোমরা জানো যে ক্লোরিনের বাইরের কোকে 7টা ইলেকট্রন থাকে, আর এখানে মাইনাস আছে বলে এখানে কত হবে 8টি, ঠিক আছে, এখানে কত হবে 8টি হবে। যে গিল্ডিং কি, গিল্ডিংটা হচ্ছে সোনার প্রলেপ দেওয়াকে গিল্ডিং বলা হয়, সোনার প্রলেপ দেওয়াকে বলা হয় গিল্ডিং, সোনার প্রলেপ দেওয়াকে কী বলা হয় গিল্ডিং বলা হয়, ঠিক আছে। সোনার প্রলেপ দেওয়াকে কী বলা হচ্ছে গিল্ডিং বলা হচ্ছে। বলছে একটা ছন্দ তড়িৎ বিশ্লেষণের নাম বলো। ছন্দ তড়িৎ বিশ্লেষণের নাম হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, CH3COOH অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, ঠিক আছে, জলীয় দ্রবণ, অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি এটি ছন্দ তড়িৎ বিশ্লেষণ পদার্থের নাম। গ্যালভানাইজেশন একটি তড়িৎ লেপন প্রক্রিয়া। অ্যাকচুয়ালি এটাকে সত্যও বলা যেতে পারে, মিথ্যেও বলা যেতে পারে, কারণ গ্যালভানাইজেশন অ্যাকচুয়ালি কোনো মরচে নিবারণের জন্য আর দস্তার যে আমরা প্রলেপটা দিই তাকে গ্যালভানাইজেশন বলা হয়। এটা কিন্তু তড়িৎ লেপনও হতে পারে, এটা ইলেকট্রিকের সাহায্যেও দেওয়া যেতে পারে। তো অ্যাকচুয়ালি এখানে যেহেতু আমাদের গ্যালভানাইজেশনটা এটা আমরা সত্য দেবো, ঠিক আছে। বলছে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত এমন একটা গ্যাসের নাম বলো। এটা উত্তর হবে নাইট্রোজেন, ঠিক আছে, এটা উত্তর হবে নাইট্রোজেন। এবং সালফান কি বলছে 100% ওলিয়ামকে আমরা কি বলি, 100% ওলিয়ামকে আমরা বলি সালফান, ওলিয়াম একে আমরা কি বলি সালফান। অ্যাজোট কোন গ্যাসকে বলা হয়, নাইট্রোজেন গ্যাসকে অ্যাজোট বলা হচ্ছে। ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোনটি, মনে রাখবে C2H2 ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। ভিনিগারের প্রধান জৈব উপাদানটা কি, CH3COOH। বোঝা গেল কি করলাম। এবার আমাদের বিভাগ গ এর প্রশ্ন। বিভাগ গতে কি বলেছে, বলছে স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা লেখো। তো চলো স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা তোমাদের বলে দিই। স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা সেটা হচ্ছে এই যেখানে লেখা আছে দেখো, লেখা আছে যে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানবজাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদের আহরণ বা ব্যবহার করা হয় তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়। এখান থেকে লক্ষ্যটা বলে দেওয়া আছে, পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদী সামগ্রিক মানব উন্নয়ন ব্যবস্থা, ঠিক আছে। এবং আর একটা দেওয়া আছে প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ অব্যাহত থাকা, ঠিক আছে। এগুলো কিন্তু লক্ষ্য উদ্দেশ্য এবং এটাই এদের প্রয়োজনীয়তা, ঠিক আছে। তো এইটুকু লিখতে পারলেই কিন্তু তোমাদের প্রয়োজনীয়তা, স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা লেখা হয়ে যাবে। এবং যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে -13°C উষ্ণতার কিছু পরিমাণ গ্যাসের আয়তন 740 সেন্টিমিটার কিউব। বলছে স্থির চাপে হচ্ছে কোন উষ্ণতায় আয়তন 1 লিটার হবে। তাহলে কী কী বলেছে চলো দেখা যাক। বলেছে আমাদের কী কী বলে দিয়েছে সেটা আগে লিখে নিই। আমাদের কোশ্চেনটা 3.2 কি বলছে যে পিয়ন, প্রথমে পিয়ন এটা বলেছে উষ্ণতা বলেছে T1, তাহলে T1 কত বলেছে -13°C, তাই তো, মানে 273 প্লাস -13 এত কেলভিন হওয়া উচিত। তার মানে 273 থেকে 13 বাদ দিলে 260 কেলভিন। তারপরে কি বলে দিয়েছে, আয়তন বলে দিয়েছে। আয়তন V1 বলেছে কত 740 সেন্টিমিটার কিউব। V2 কত বলেছে, V2 বলেছে 1 লিটার, তার মানে 1000 সেন্টিমিটার কিউব, তাই তো। এইগুলো আমার বলে দেওয়া আছে। এবার আমরা কি করব, আমাদের বের করতে হবে T2 এর মান কত হবে সেটা আমাদের বের করতে বলেছে, তাই তো। তো কি করবে তোমরা, তাহলে আমরা জানি যে চালছে শুধু স্থির চাপ বলেছে অঙ্কের প্রশ্নের মধ্যে, ভালো করে খেয়াল করে দেখো প্রশ্নের মধ্যে কি বলেছে, স্থির চাপ বলেছে, তাই না। যদি স্থির চাপ বলেছে তার জন্য আমরা চালছে সূত্র অ্যাপ্লাই করব। চালছে সূত্রের মতে আমরা কি জানি, চালছে সূত্রের মতে আমরা জানি যে হচ্ছে V1/T1 = V2/T2। সেখান থেকে যদি T2 মান আমরা বের করতে চাই
তাহলে V2/V1 ইন্টু বলো T1 হবে। V2/V1 মানে কত? V2/V1, V2 মানে কত? V2 মানে হচ্ছে 1000, ঠিক আছে, বাই কত আছে V1, V1 মানে 740 ইন্টু কত, ইন্টু কিন্তু তোমার T1 মানে কত 260। যদি কাটাকাটি করা যায় তাহলে এখানে 13 দুগুণ 26, এখানে কত হবে 37 দুগুণ 74, তাহলে 13,000/37। যদি একে ভাগ করো তাহলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে, একে ভাগ করলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 88.78, যেটা পাবে সেটা হলো 78.35, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা তোমার ডিগ্রি সেন্টিগ্রেডে হবে, কিন্তু এখান থেকে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 351.35 কেলভিন। এবার এখান থেকে যে 273 বাদ দিয়ে আমরা, কারণ আমাদের বলো প্রশ্নে কী বলা ছিল, -13 ডিগ্রি সেন্টিগ্রেড বলা ছিল, তাহলে এটাকেও আমার ডিগ্রি সেন্টিগ্রেডে আনতে গেলে আমাদের কী করতে হবে, 273 থেকে বাদ যাবে, 273 বাদ গেলে আমাদের হবে 88.35 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল কী করলাম? এটাই ছিল আমাদের অঙ্কটা, ঠিক আছে। নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলেছে যে গ্যাসের গতিরোধের মূল স্বীকার্যগুলি কী কী। তা গ্যাসের গতিরোধের মূল স্বীকার্য যদি আমাদের বলি, তোমরা সবাই জানো গ্যাসের আচরণ চ্যাপ্টারের একদম শেষে আমাদের যে লাইভ ভিডিও চলছে গ্যাসের আচরণের করেছিলাম 2 ঘন্টার যে ভিডিও, সেখানে কিন্তু অবশ্যই উল্লেখ করে দিয়েছিলাম গ্যাসের গতিরোধের স্বীকার্য, ঠিক আছে। এখানে দেখো গ্যাসের অনেকগুলো 9খানা মোট স্বীকার্য দেওয়া আছে, তোমরা মিনিমাম 3 থেকে 4টে স্বীকার্য কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের, নেক্সট কোশ্চেন বলেছে যে লেন্সের ক্ষমতা বলতে কী বোঝো, একটি আয়তাকার কাঁচফলকের অভিসারী ক্ষমতা কত হবে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, তো নেক্সট কোশ্চেনের উত্তরটা, লেন্সের ক্ষমতা বলতে আমরা কাকে বলি সেটা এখানে কী বলছে, এটি লেন্সের ক্ষমতা বলতে আমরা বুঝি ওই লেন্স তার উপর আপাতত এটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে কত বেশি অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে পারে, এটাই কিন্তু আমাদের লেন্সের ক্ষমতা, ঠিক আছে, এটাই আমাদের লেন্সের ক্ষমতা। নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে এটি আয়তাকার কাঁচফলকের অভিসারী ক্ষমতা কত, তাহলে লেখো 0 হয় কিন্তু এটা, ঠিক আছে, কী হবে 0। তারপর বলছে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, কাচের মিউ এর মান বলেছে 1.5 যদি হয়, যে 300 মিটার দূরত্বে যেতে আলোর কত সময় লাগবে, ঠিক আছে। তো কীভাবে করতে পারি অঙ্কটা আমরা, শূন্য মাধ্যমে আলোর বেগ বলে দিয়েছে, তো লেখো শূন্য মাধ্যমে আলোর বেগটা লিখে নাও, যে শূন্য মাধ্যমে মিউ এর মান কত বলে দিয়েছে, মিউ এর মান বলেছে 1.5, ঠিক আছে। আর সি এর মান কত বলে দিয়েছে, সি এর মান বলেছে 3 × 10⁻10 মিটার/সেকেন্ড, ঠিক আছে, 3 × 10⁻10 3 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে। আমরা জানি যে মিউ = কত হয় C/V, ঠিক আছে, মিউ = কত হয় C/V, তাই যদি হবে V = কত হবে C/মিউ, সি মানে কত 3 × 10⁸ বাই মিউ মানে কত 1.5, ঠিক আছে। কাটাকাটি করলে 1.5 দুগুণ 3, তাই তো, মানে 2 × 10⁸ হবে, ওকে, 2 × 10⁻, কত হবে 8, এত মিটার/সেকেন্ড, তাহলে ভি এর মান বেরিয়ে গেল। আমরা জানি কি সময় S = VT আমরা জানি, তাহলে T = কত হবে, T = হবে S/V, কতটা যাবে 300 মিটার যাবে, তাই তো, আর হচ্ছে কত সময় যাবে 2 × হচ্ছে বেগের মান কত S/V, ভি এর মান কত 2 × 10⁸, আমরা একটু আগে বের করেছি, সেটা লিখলাম। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি 3 × 10⁻² লিখতে পারি, 10⁻² বাই কত 2 × 10⁸, তাই তো। কাটাকাটি করলে এখানে 10⁶ পড়ে থাকবে, তাই তো। আর এখান থেকে কাটাকাটি করলে কাটাকাটি যাবে না, 2 থাকবে, 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1.5 হয়, ঠিক আছে। 3কে 3-এর অর্ধেক কত 1.5, তাই তো, ইন্টু কত হবে, ইন্টু 10⁶, উপরে উঠে গেলে -10⁶, তাহলে এত সেকেন্ড কিন্তু আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, এত সেকেন্ড কিন্তু আমাদের অ্যান্সার হবে। এটা কি গেল, এটা গেল আমাদের কত সময় লাগবে সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেল, ওকে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে আমাদের কি বলছে নেক্সট কোশ্চেন, যে হর্ষবর্তনী বলতে কী বোঝো, এক্ষেত্রে প্রবণতার কীরূপ পরিবর্তন হয়। দেখো হর্ষবর্তনী বলতে কী বোঝো সেটা হচ্ছে এখানে লেখা আছে যে হর্ষবর্তনী কী বলছে, যে হর্ষবর্তনী হলো একটি বৈদ্যুতিক বর্তনীতে একটি অনাকাঙ্ক্ষিত পথ যেখানে বিদ্যুৎ প্রবাহের স্বাভাবিক পথকে এড়িয়ে যায়, এখানে জায়গায় অনুষ্ঠিত হবে, এবং খুব কম প্রতিরোধের মাধ্যমে প্রবাহিত হয়।
এটাই কিন্তু আমাদের হর্ষবর্ধনী বা শর্ট সার্কিট এটাকেই বলা হচ্ছে, ঠিক আছে। এটাকে কি বলছে, শর্ট সার্কিট। এবং এর সঙ্গে কী কোশ্চেন আছে যে এক্ষেত্রে প্রবাহমাত্রার কীরূপ পরিবর্তন হয়। তো মনে রাখবে এক্ষেত্রে কিন্তু প্রবাহমাত্রার যদি হঠাৎ করে রোধাঙ্ক আমাদের কী হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যায়, তাই এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে কিন্তু একসঙ্গে হঠাৎ করে প্রচুর পরিমাণে কিন্তু প্রবাহমাত্রা তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে প্রবাহমাত্রার মান হঠাৎ বেড়ে যায়, তাই লিখে রাখো যে হঠাৎ বেড়ে যায়, প্রবাহমাত্রা হঠাৎ বৃদ্ধি পায় বা বেড়ে যায়, ঠিক আছে। প্রবাহমাত্রা কি হঠাৎ বেড়ে যায়, ঠিক আছে। বলতে তার নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, বলছে HCl কঠিন কিন্তু NaCl কঠিন কিন্তু HCl উদ্বায়ী গ্যাস হওয়ার কারণ ব্যাখ্যা করো। তো উত্তরটা দেখে নাও কি বলছে। বলছে যে HCl আমাদের এই প্রশ্নটাই ছিল, আমাদের ছিল HCl তো উদ্বায়ী হয় কিন্তু NaCl কঠিন বা অনুদ্বায়ী হয় কেন, এটা আমাদের প্রশ্ন ছিল। তারপর এখানে প্রশ্নটা আমাদের লেখা আছে যে NaCl কঠিন কিন্তু HCl উদ্বায়ী গ্যাস হওয়ার কারণ ব্যাখ্যা করো। তো উত্তরটা কি বলছে, উত্তরটা বলছে দেখো দেখে নাও। বলছে NaCl তড়িৎযোজী যৌগ, এটি অসংখ্য Na+ ও Cl- আয়নের সমন্বয়ে গঠিত হয়, ঠিক আছে। এবং বলছে এর ক্লাস গঠনের প্রতিটি Na+ আয়ন নিকটতম দূরত্বে অবস্থিত 6টি Cl- আয়ন দ্বারা এবং প্রতিটি Cl- আয়ন নিকটতম দূরত্বে অবস্থিত 6টি Na+ আয়ন দ্বারা বেষ্টিত হয়ে মূলত একটা সুস্থিত ত্রিমাত্রিক জালক বা ল্যাটিস গঠন করে। তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে বিপরীত তড়িৎধর্মী আয়নগুলি বিপুল সংখ্যায় একত্রিত হয়ে জোটবদ্ধ অবস্থায় থাকায় আয়নগুলির কোনো চলন থাকে না। এই আয়নীয় ল্যাটিসকে ভাঙতে বেশি শক্তির প্রয়োজন, তাই এটি সাধারণ উষ্ণতায় কঠিন এবং অনুদ্বায়ী, এটা বলা আছে। এবং অপরপক্ষে আমাদের HCl যে কিন্তু লেখা আছে ইথাইল অ্যালকোহল, তাই ইথাইল অ্যালকোহল কাটবে, কেটে কী লিখবে, HCl লিখবে। তাই অপরপক্ষে কী লিখতে পারি আমরা, যে অপরপক্ষে HCl সমযোজী যৌগ হওয়ায় এর অণুগুলির পৃথক অস্তিত্ব রয়েছে। এই কারণে অণুগুলির মধ্যে শুধুমাত্র কী হয়, অতি দুর্বল একটা ভ্যান ডার ওয়ালস আন্তরাণবিক আকর্ষণ বল উপস্থিত হয়। তাই আণবিক গুরুত্ব বেশি হওয়া সত্ত্বেও আমাদের এখানে HCl কী হয়, HCl কী হবে, HCl কিন্তু সাধারণ উষ্ণতায় তরল এবং উদ্বায়ী, ঠিক আছে। কি বলছে কোশ্চেন, NH3 এবং C2H4 এর লুইস ডট গঠন দেখাতে বলেছে। ওকে, তো দেখো কীভাবে দেখাতে হবে। লুইস ডট হচ্ছে আমাদের এই যে অ্যামোনিয়ার লুইস ডট চিত্র হচ্ছে এটাই NH3, ঠিক আছে। এই যে NH3 লুইস ডট চিত্র কিন্তু এটা আছে, এনের বাইরের কক্ষে 5টা ছিল, তাই 3টা হাইড্রোজেনকে দিয়ে দিচ্ছে, তাহলে বাইরের কক্ষে 2 থাকবে, ঠিক আছে। আর 3টে দিয়ে কিন্তু হাইড্রোজেনের সঙ্গে লুইস ডট করবে, এইরকম দেখতে লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে হাইড্রোজেন অ্যামোনিয়ার লুইস ডট চিত্র। আর একটা কী আছে, আর একটা আছে তোমার CH4, তাই তো। CH4টা তোমাদের এখানে আছে CH4, এই যে CH4টা কী বলছে দেখো, এই যে এটা হচ্ছে CH4, ঠিক আছে। CH4 দেখো C আছে, বাইরের কক্ষে 4টি ইলেকট্রন, কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন, এটা হচ্ছে CH4 বলেছে, C2H4 বলেছে। তো C2H4 যদি হয় তাহলে C2, তাই তো, C2H4 তার মানে কটা C আছে, 2টো C আছে, তো একটা 2টো, এর বাইরের কক্ষে 4টে, এরও বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আছে, আর 4টে হাইড্রোজেন হচ্ছে, আমাদের হাইড্রোজেন আছে 4টে কিন্তু। তাহলে কি হচ্ছে, এই C এর 4টে হাইড্রোজেনের মধ্যে এটার সঙ্গে একটা হাইড্রোজেন বন্ড করছে, এটার সঙ্গে একটা হাইড্রোজেন বন্ড করছে, আবার একটা কার্বনের সঙ্গে এই পাশে একটা কার্বন, এই কার্বনের একটা হচ্ছে ইলেকট্রনের সঙ্গে এই পাশে কার্বনের একটা ইলেকট্রন বন্ড করছে। আবার এদিকে চলে যাও, এই কার্বনের দেখো এই পাশে 2টো আছে, এখানে একটা হাইড্রোজেন এবং আরেকটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করছে, করলে সবগুলো দেখো সুন্দর করে বন্ড করে মাঝখানে কিন্তু ডবল বন্ড তৈরি করেছে, সমযোজীকে বলা হয় সমযোজী দ্বিবন্ধন, এবং চারপাশে 4টে হাইড্রোজেন আছে, ঠিক আছে। এটা হচ্ছে C2H4 এর কিন্তু তোমার হচ্ছে লুইস ডট গঠন। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন যেটা বলেছে যে HCl এর ত্রিমাত্রিক গঠন দেখাও। এটা হচ্ছে HCl এর ত্রিমাত্রিক গঠন, এটা এরকমভাবে তোমাদের কিন্তু আঁকতে হবে। যদি এটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, তো HCl এর ত্রিমাত্রিক গঠন বললে কিন্তু তোমাদেরকে এইটাই কিন্তু এঁকে দেখাতে হবে। ওকে, এটা কিন্তু HCl এর ত্রিমাত্রিক গঠন। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে যে N2 এবং হচ্ছে H2 এর বিক্রিয়া শর্ত সহ লিখতে হবে। N2 এবং H2 বিক্রিয়া, এই যে N2 এবং H2 এর বিক্রিয়াটা কি বলছে, 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লৌহচূর্ণ অনুঘটক এবং মলিবডেনাম প্রভাবকের উপস্থিতিতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। তাহলে এটাই কিন্তু সত্য তোমাদের, 200 বায়ুমণ্ডলীয় চাপ এবং 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লৌহচূর্ণ অনুঘটক হিসেবে কাজ করছে এবং মলিবডেনামের প্রভাবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। N2 + 3H2 তৈরি করছে 2NH3
এবং 222.4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করছে। ওকে, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, থার্মিট পদ্ধতির নীতি বিক্রিয়া সহ লেখো। থার্মিট পদ্ধতির নীতি বিক্রিয়া সহ, তোমাদের থার্মিট পদ্ধতি কোথায় আছে? থার্মিট পদ্ধতি তোমাদের বইতে আছে, এই যে থার্মিট পদ্ধতি, ঠিক আছে। কয়েকটি ক্ষেত্রে ধাতব অক্সাইডকে অপেক্ষাকৃত সক্রিয় ধাতু দ্বারা বিজারিত করে, মানে থার্মিট পদ্ধতি কাকে বলে লিখবে, লিখে এখানে কিন্তু তোমাদের এই বিক্রিয়া করে দেওয়া যায়। Fe2O3 + 2Al বিক্রিয়া করলে 2Ap + Al2O3 + 999 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হবে। সঙ্গে ব্যবহারটা একটু পড়ে রাখবে তোমরা। রেল লাইন, ট্রাম লাইন, বড় বড় মেশিন বা জাহাজের ভগ্নবিশ অংশ মেরামত করতে থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয়। এদের ভগ্নস্থান ঝালাই বা স্পট ওয়েল্ডিং বলা হয়, ঠিক আছে। এটা একটু ভালো করে পড়ে রাখবে। থার্মিট পদ্ধতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের এবার 2026 সালের মাধ্যমিকের জন্য। নেক্সট কোশ্চেন কি বলছে, ধাতু সংখ্যার ব্যবহারের প্রধান সুবিধাগুলি লেখো। তাই তো, ধাতু সংখ্যার ব্যবহারের প্রধান সুবিধা কি কি সুবিধা হয়? দেখো লেখা আছে ধাতু সংখ্যার গঠনের উপযোগিতা। কেন আমরা ধাতু সংখ্যার ব্যবহার করবো? 1 নম্বর, ধাতুর কাঠিন্য বাড়ানো যায়। 2 নম্বর বলছে ধাতুর নমনীয়তা, সম্প্রসারণশীলতা, ঘাত সহনশীলতা, ঘনত্ব নিয়ন্ত্রণ করা যায়। ধাতুর বিজারণ রোধ করে জলবায়ুর হাত থেকে ধাতুকে রক্ষা করা যায়। আর একটা কী বলেছে, প্রয়োজন মতো ধাতুর তাপ এবং তড়িৎ পরিবাহিতা কমানো বা বাড়ানো যায়। এগুলো কিন্তু ধাতু সংখ্যার ব্যবহারের সুবিধা কিন্তু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, C2H6O সংকেত দ্বারা প্রকাশ করা যায় এমন দুটি জৈব যৌগের নাম লেখো। তাই তো, দেখো উত্তরটা কী হবে দেখে নাও। বলছে C2H6O সংকেত সম্পন্ন দুটি জৈব যৌগ কী বলছে, এটা ইথাইল অ্যালকোহল হবে। তার সংকেত বলছে CH3 বন্ড CH2 বন্ড OH, ঠিক আছে। একটা কি বললাম, একটা বললাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, তার সংকেত কি CH3 বন্ড CH2 বন্ড OH। আর একটা কী বলেছে, ডাইমিথাইল ইথার, তাই তো, যার সংকেত হচ্ছে CH3 বন্ড ও বন্ড CH3, ঠিক আছে। যারা হচ্ছে ডাইমিথাইল, একটা হচ্ছে তোমার ডাইমিথাইল ইথার, আর একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। ইথাইল অ্যালকোহল হচ্ছে CH3 CH2 OH, আর একটা CH3 বন্ড ও বন্ড CH3, ওকে। নেক্সট কোশ্চেন কি বলছে, বায়োডিগ্রেডেশন কি? এটি পদার্থের নাম লেখো যার বায়োডিগ্রেডেশন হয়, ঠিক আছে। ডিগ্রেডেশন বা বায়োডিগ্রেডেশন হবে না, বায়োডিগ্রেডেশন হবে জানি না। বায়োডিগ্রেডেশন দেওয়া আছে এখানে, এখানে বায়োডিগ্রেডেশন দেওয়া আছে, ঠিক আছে। তো বায়োডিগ্রেডেশনটাই কী সেটা বলে দিচ্ছি। বলছে বায়োডিগ্রেডেশনটা কি বলছে, বায়োডিগ্রেডেশন হলো সেই প্রক্রিয়া যেখানে অণুজীব যেমন ব্যাকটেরিয়া বা ছত্রাক যারা প্রাকৃতিক উপায়ে কিন্তু জৈব পদার্থকে ভেঙে ফেলবে, ঠিক আছে। কি বলছে, বায়োডিগ্রেডেশন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে কি করবে, অণুজীব যেমন ব্যাকটেরিয়া ছত্রাক প্রাকৃতিক উপায়ে কি করবে, জৈব পদার্থকে ভেঙে ফেলবে। বলছে এখানে কি বলছে, এখানে বলছে যে এটি পদার্থের নাম লেখো যার বায়োডিগ্রেডেশন হয়। তাহলে এখানে লেখো কাগজ। কাগজ হলে আমাদের একটা জৈব যৌগ যার কিন্তু বায়োডিগ্রেডেশন হয়। কাগজ হতে পারে, ফলের খোসা হতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু সবই বায়োডিগ্রেডেশন হয়, যারা প্রাকৃতিক উপায়ে কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এটাই বায়োডিগ্রেডেশন বলা হচ্ছে এখানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের বিভাগ ঘয়ে কি বলছে, বিভাগ ঘয়ের প্রথম যে কোশ্চেনটা সেটা কি বলছে আমাদের, বলছে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো, ঠিক আছে। বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির যে কারণ সেটা এখানে লিখতে বলছে। চলো বলে দিই, এই যে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ কি, ঠিক আছে। তোমরা কিন্তু এখান থেকে এইখানে পয়েন্ট করে করে দিয়েছে, বেসিক্যালি দুটো পয়েন্ট হয় মনে রাখবে। এই যে গ্যাসের অণুগুলি সসীম আয়তনজনিত ত্রুটি, আর একটা কী হয়, অণুদের আন্তরআণবিক আকর্ষণজনিত ত্রুটি। এই দুটো কারণ কিন্তু ব্যাখ্যা করতে হয়, ওকে। তোমরা এই দুটো কারণ ব্যাখ্যা করে কিন্তু উত্তরটা লিখতে পারো, ঠিক আছে। কি বলছে কোশ্চেনটা, তুতের কেলাস জলে শতকরা পরিমাণ কত, ঠিক আছে। তুতের অণুতে কেলাস জলে শতকরা পরিমাণ কত নির্ণয় করতে হবে। তো দেখো এখানে বলে কপারের বলেছে 63.5, সালফারের 32, হচ্ছে অক্সিজেনের 16, আর এইচের হচ্ছে 1। তো আমরা তুতের যে সংকেত সেটা হচ্ছে Cu। তুতের যে সংকেত সেটা কী হবে, তুতের সংকেতটা কত, সংকেত আমরা জানি যে CuSO4 × 5H2O। এর আণবিক ভর বের করো। তা আণবিক ভর বের করলে কত হবে, আণবিক ভর যদি বের করা যায়, তা কপারের কত আছে, কপারের কত আছে 63.5, লেখো 63.5 প্লাস সালফারের কত 32, তাই তো, প্লাস 4 গুণ অক্সিজেনের কত, অক্সিজেনের 16, তাই তো, 4 গুণ 16। দেখা যাচ্ছে যে তুতের সংকেত CuSO4 × 5H2O, তাহলে হচ্ছে Cu এর 63.5, S এর 32, অক্সিজেনের 4 গুণ 16, ঠিক আছে। এটা হলো, এর সঙ্গে তোমরা কি করবে, এটা হচ্ছে এইটুকুর আণবিক ভর, এর সঙ্গে কিন্তু যোগ হবে প্লাস 5 × কী হবে
H2O মানে 1 গুণ 2 প্লাস 16। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে, তাহলে 63.5 প্লাস 32 প্লাস হচ্ছে 64, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে কত হবে, 16 2 18, 5 18 90। তাহলে মনে রাখবে এইটুকু কিন্তু এর জন্য পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ এটা যোগ করে কত পাচ্ছি আমরা, 90 পাচ্ছি। এটা কিন্তু আমাদের লাগবে। এবার কি করবে, এদের যোগ করে দাও, তাহলে কত হবে, 0.5 বসে যাবে, 4 আর 2 6, 6 আর 3 9, আর এখানে কত হচ্ছে 6 আর 3 9, 9 আর 6 15, তাই তো। তাহলে 159.5 প্লাস 90, তাহলে কত হবে, 0.5 বসে যাবে, আর 0 9 9 বসে যাচ্ছে, 9 9 আর 5 14, 4 হাতের 1, 249.5। এটা হচ্ছে টোটাল আণবিক ভর, CuSO4 এর আণবিক ভর হচ্ছে এটা, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের CuSO4 এর মধ্যে আমাদের টোটাল CuSO4 এর মধ্যে মানে তুতের সংকেত তো টোটালটাই, এর মধ্যে জল কতটা, এই পরিমাণ জল আছে, সেটা কতটা 90, তাই তো। তাহলে 90 পরিমাণ জল আছে কতর মধ্যে, 249.5 মধ্যে। এটা যদি আমি 100% করে দিই, তাহলে কিন্তু আমাদের শতকরা পরিমাণটা, শতকরা জলের পরিমাণ বেড়ে যাবে। এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। তো এটাকে ঝটপট ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করলে তাকে উত্তর আমাদের চলে আসবে। কত আসবে আমাদের উত্তর, কত আসবে তোমরা যদি দেখো, এখানে আমাদের উত্তর আসবে তোমার প্রায় নিয়ার অ্যাবাউট এমন একটা আসবে, যে নিয়ার অ্যাবাউট আসবে 36.07, ঠিক আছে। এত পার্সেন্টেজ আমাদের কিন্তু উত্তর হবে। এটাই কিন্তু আমাদের যে তুতের অণুতে যেটা বলেছিল, যে তুতের অণুতে ক্লাস জলের শতকরা পরিমাণ কিন্তু আমাদের এটাই হবে, 36.07%। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে যে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে চুন জলপূর্ণ পাত্রে চালনা করলে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট CaCO3 পাওয়া যাবে। কত গ্রাম CO2কে চুন জলপূর্ণ পাত্রে আমাদের চালনা করতে হবে। কি বলছে নেক্সট কোশ্চেন, যে কত গ্রাম CO2 এর চুন জলপূর্ণ পাত্রে চালনা করলে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে, তাই তো। তা কী করবে দেখো, আমাদের বলেছে যে CO2 উৎপন্ন করতে হবে, তাহলে CO2 লিখলাম, ঠিক আছে। মানে এটাকে চালনা করতে হবে কার সঙ্গে, চুন জলের সঙ্গে। তাহলে CaOH গ্রুপ 2 এর সঙ্গে আমাদের CO2 চালনা করতে হবে। করলে আমরা কি পাবো, আমরা পাবো বলছে CaCO3 পাবো, আর সঙ্গে তো জল উৎপন্ন হবেই, ঠিক আছে। তাহলে আমরা এটা যদি পাই, এটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণ, তাহলে আমাদের এটাই। এখন বলছে যে প্রশ্নটা ভালো করে দেখো, প্রশ্নে কি বলছে, যে কত গ্রাম CO2কে প্লিজ বের করতে হবে CO2, আর দেওয়া আছে কি 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে। কি দেওয়া আছে, 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের এটার আণবিক ভর বের করতে হবে এবং এটার আণবিক ভর বের করতে হবে। এটার আণবিক ভর যদি বের করি আমরা, তাহলে কত হবে, কার্বনের 12, আর এখানে কত আছে 16 2 32, তাই তো, 2 গুণ 16, 16 2 32 আর 12 44, তো এটা হবে 44 গ্রাম। আর এটার ক্ষেত্রে কত হবে দেখো, ক্যালসিয়ামের 40 প্লাস 12 প্লাস 3 × 48, বোঝা গেল। 48 12 48 আর 12 60, 60 আর 40 100। এখানে আমরা লিখতে পারি যে 100 গ্রাম CaCO3 থেকে আমরা CaCO3 পেতে গেলে আমাদের কিন্তু 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, তাই না। তাহলে 1 গ্রামের জন্য কত হবে, 1 গ্রাম CaCO3 জন্য কত হবে, তাহলে 44/100 কত হবে, 44/100 গ্রাম CO2 প্রয়োজন। তাহলে আমার 200 গ্রামের জন্য উত্তর চেয়েছে, তো 200 গ্রাম CaCO3 উৎপন্ন করতে হবে। তাহলে 44 কত হবে, 44/100 ইন্টু বলো 200, ঠিক আছে। 100 2 × 200, তাহলে 44 2 × 88, তাহলে 88 গ্রাম CO2 প্রয়োজন। ক্লিয়ার হলো। তাহলে উত্তরে কী হবে, উত্তর হবে কিন্তু 88 গ্রাম, ঠিক আছে। এটাই ছিল আমাদের অঙ্ক। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে যে কঠিন পদার্থের তাপ প্রবাহের রাশিমালাটা নির্ণয় করো। কঠিন পদার্থের তাপ প্রবাহের রাশিমালা, এর থেকে তাপীয় রোধের মান প্রতিষ্ঠা করো। তো এটা আমি একদিন লাস্টে যে আমি যে ভিডিওটা করেছিলাম তাপের প্রসারণ চ্যাপ্টারটা, সেখানে কিন্তু এই কোশ্চেনটা অলরেডি ছিল। এটা লাইভ করেছিলাম, একদম শেষের দিকে এটা করেছিলাম, এবং এটা চ্যাপ্টারের শেষের দিকেই আছে। এই যে এখানে দেওয়া আছে দেখো, তাপ পরিবাহীঙ্ক যেখানে আছে সেখানে তোমরা পেয়ে যাবে এই যে এই রাশিমালাটা, ঠিক আছে। এই যে একটা পাত আছে আমাদের, এই পাতের এক পাশ থেকে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে আমাদের তাপ যাবে। যদি কিউ পরিমাণ তাপ যায় এবং ডি যদি এর বেদ হয়, এই পাশে θ1 এই পাশে θ2 যদি টেম্পারেচার হয়, এবং θ1 বলো θ2 যদি ছোটো হয়, তাহলে বলছে এই যে পরিমাণ তাপ প্রবাহিত হবে টি সময় ধরে, সেই পরিমাণ তাপটাও 4টে বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা কিউ = A, একটা কিউ = θ1 - θ2, একটা কিউ প্রপোর্শনাল 1/d, আর কিউ প্রপোর্শনাল টি। এবং এটা এখান থেকে আমরা
যৌগিকভেদের উপপাদ্য অ্যাপ্লাই করে সেখান থেকে সমানুপাত তুলে ধ্রুবক চিহ্ন নিয়ে এসে আমরা তাপ পরিবেদন করেছিলাম। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যে তাপ প্রবাহের রাশিমালা, ঠিক আছে। আর এখান থেকে বলছে আমাদের দ্বিতীয় কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে এর থেকে তাপীয় রোধের রাশিমালা প্রতিষ্ঠা করো। তো এর থেকে তাপীয় রোধের রাশিমালা প্রতিষ্ঠা করতে গেলে আমাদের ওই সূত্র থেকে এই পাশে যে টিটা ছিল দেখো ভালো করে দেখো, কিউ ইজিক্যাল টু কী ছিল, কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি আছে, এই টিটাকে কিউ এর তলায় নিয়ে আসবে। তো তলায় নিয়ে আসলে এটা পাবো আমরা, ভালো করে দেখো আমরা পাবো হচ্ছে এইটা যে কিউ বাই টি ইজিক্যাল টু কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি, তাই তো। এখান থেকে আমরা কী করছি, কে এটাকে আমরা ডি এর তলায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে। কে এটাকে আমরা কী করছি, ডি এর তলায় নিয়ে যাচ্ছি। এটাকে আমরা কম্পেয়ার করছি কার সঙ্গে, এটাকে আমরা কম্পেয়ার করছি আই ইজিক্যাল টু ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর এর সঙ্গে। তাহলে এখান থেকে আই মানে কি, আই মানে আবার কিউ বাই টি, অর্থাৎ আদান প্রবাহের হারকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলি। তাহলে এটাকে এইভাবে লিখলাম। লেখার পরে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে এই যে এই দুটো যদি কম্পেয়ার করি, এখানে ক্যাপিটাল কিউ বাই টি আছে, এখানে স্মল কিউ বাই টি। এই ক্যাপিটাল কিউটা কী বলছে, তাপ, আর স্মল কিউটা কী বলছে, আধান, ঠিক আছে। এখানে থিটা মাইনাস থিটা টু আছে, এখানে আছে ভি ওয়ান মাইনাস ভি টু, অর্থাৎ এখানে আছে উষ্ণতার পরিবর্তন, এখানে বিভব পার্থক্য মানে বিভবের পরিবর্তন। তলায় এখানে যে আর রোধ আছে, আর মানে তো রোধ, এই রোধের জায়গায় এখানে কী লেখা আছে, ডি বাই কে। এই ডি বাই কে তাহলে রোধের সমতুল্য রাশি, তাই তো। এই ডি বাই কেটা কি রোধের সমতুল্য রাশি, এটাই কিন্তু এখানে পরে করেছিল। এই যে যাকে আমরা তাপীয় রোধ বলবো তাকে আরটি দিয়ে লেখা হয়, যার রাশিমালা ডি বাই কে এ, ঠিক আছে। এটা রাশিমালা হচ্ছে ডি বাই কে, যাকে তাপীয় রোধ আরটি নামে পরিচিত কিন্তু, ঠিক আছে। দেখো লেখা আছে এখানে আরটি ইজিক্যাল টু ডি বাই কে, ঠিক আছে। আরটি ইজিক্যাল টু ডি বাই কে, এটাই কিন্তু আমাদের তাপীয় রোধের রাশিমালা, এটা হবে কিন্তু, ঠিক আছে। তাহলে আপাত আর প্রকৃত প্রসারণ বলতে কী বোঝো, এটা খুব সহজ একটা কোশ্চেন। তাহলে আপাত এটাও আমি করিয়েছিলাম লাস্ট আমাদের যে গ্যাসের আচরণ, গ্যাসের আচরণ না, আমরা যে এই চ্যাপ্টারটা, এই তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটি কোশ্চেন এটা, ঠিক আছে। এখানে আমরা করেছিলাম। তাহলে আপাত প্রসারণ, প্রসারণ বলেছে না প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ বলেছে, তাই এটা সংখ্যাটা তাহলে এই যে আছে। তাহলে আপাত প্রসারণ কাকে বলা হয়, বলছে কোনো তরলকে আচ্ছা মনে রাখবে, আপাত প্রসারণ মানে কিন্তু শুধুমাত্র তরলের প্রসারণ হয়, আর প্রকৃত মানে তরলের প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে আপাত প্রসারণ কী বলছে, কোনো তরলকে যে পাত্রে নিয়ে উত্তপ্ত করা হয় সেই প্রসারণকে অগ্রাহ্য করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ বলে। আর প্রকৃত প্রসারণ কী বলছে, যে কোনো তরলকে যে পাত্রে নিয়ে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে তরলের আপাত প্রসারণের সাথে যুক্ত করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলা হয়। ওকে, এই ছিল আমাদের আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ। এবার কি বলেছে, এবার বলেছে যে প্ল্যাটিনামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে সেলসিয়াস স্কেলে এর মান কত হবে। তো আমরা জানি সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক কি, দেখো এই যে তোমাদের বইতে লেখা আছে আলফা এফ ইজ ইকুয়াল টু 5/9 আলফা সি, তাই তো। এই সূত্রে পাঠিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। তো কি হবে তাহলে, দেখো আমরা জানি যে আলফা এফ মানে কি, আলফা এফ ইজ ইকুয়াল টু 5/9 আলফা সি, এই সূত্রটা আমরা জানি। এই আলফা এফ মানে হচ্ছে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, 5/9 সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি। এই সম্পর্কটা মনে রাখলে তুমি অঙ্কটা পারবে। আমাদের দেওয়া আছে কোন স্কেলে, আমাদের দেওয়া আছে কিন্তু আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে আমাদের কিন্তু ফারেনহাইট স্কেলে দেওয়া আছে, ভালো করে দেখো ফারেনহাইট স্কেলে দেওয়া আছে। তাহলে ওটাকে সেলসিয়াস স্কেলে বের করতে গেলে কী করতে হবে, আমাদের আলফা সি এর মান বের করতে হবে। তাহলে কত হবে 9/5 ইন্টু আলফা এফ, তাই তো। তাহলে আমাদের 9/5 ইন্টু আলফা এফ এর মান কত বলে দিয়েছে, আলফা এফ এর মান বলে দিয়েছে হচ্ছে 5 × 10⁻⁶, 5 × 10⁻⁶। এখানে 5 কেটে গেলে 9 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, এটাই কিন্তু আমাদের আলফা সি এর মান সেলসিয়াস স্কেলে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের আলফা সি এর মান সেলসিয়াস স্কেলে, বোঝা গেল কি বললাম। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, বলছে কোনো সমবাহু প্রিজমে আলোকরশ্মি এমনভাবে আপতিত হয় যে আপতন কোণ নির্গমন কোণের সমান, ঠিক আছে। তাই চ্যুতিকোণের যে তার চ্যুতিকোণের 3/4 অংশ হয়, তাই চ্যুতিকোণ কত হবে। দেখো অঙ্কটা কীভাবে করতে হবে, দেখো বলেছে অঙ্কটা যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে, যে আমাদের বলা হচ্ছে আপতন কোণ আয়ন আমি ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা আমরা সূত্রটা কী জানি সেটাকে লিখে নিই, ডেল ইজ ইকুয়াল টু যে আয়ন প্লাস I2 মাইনাস এ, এটা কিন্তু আমাদের সেই সূত্রটা। এখন আমাদের বলেছে আপতন কোণ, কিন্তু দেখো প্রশ্নে বলে দেওয়া আছে কি বলা আছে, যে আপতন কোণ নির্গমন কোণের সমান, অর্থাৎ আয়ন আর I2 কী হচ্ছে, এই আয়ন তো আপতন কোণ আর I2 তো নির্গমন কোণ, তাহলে এই দুটোর সমান। এবং এই দুটোর সমান কী হবে, বলছে চ্যুতিকোণের কত অংশ, 3/4 অংশ, তাই তো। তাহলে চ্যুতিকোণের 3/4 অংশ মানে কি 3/4 ইন্টু ডেল হবে, অর্থাৎ চ্যুতিকোণের 3/4 অংশ। আবার আমরা জানি এটা কি ত্রিভুজ বলেছে, ভালো করে দেখো, বলেছে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হয়, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60, তাহলে এর মান কত হবে 60 ডিগ্রি হবে,
তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আয়ন আর I2 সমান, তার মানে আমরা ডেল ইজ ইকুয়াল টু, এই যে সূত্র থেকে আমরা কি লিখতে পারি যে ডেল ইজ ইকুয়াল টু কী হবে, আয়ন মানে কত 3/4 3del/4, ঠিক আছে, প্লাস I2 মানেও তো তাই 3del/4 মাইনাস 60 ডিগ্রি, তাই তো? তার মানে 2 × 3/4 ইন্টু ডেল মাইনাস 60 ডিগ্রি লিখতে পারি। ডেল ইজ ইকুয়াল টু, তাহলে 2 দুগুণ কত 4, মানে 3/2 মানে 1.5, তাই তো? মানে ডেল ইজ ইকুয়াল টু কত হবে 1.5 ডেল, তাই তো, মাইনাস 60 ডিগ্রি। এখন কী হচ্ছে 60 ডিগ্রি এই পাশে নিয়ে আসি, ডেলটা এই পাশে নিয়ে আসি, তাহলে 1.5 ডেল, তাই তো, 1.5 ডেল মাইনাস শুধু ডেল ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে এখান থেকে কত হবে 0.5 ডেল ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তার মানে ডেল ইজ ইকুয়াল টু কত হবে, ডেল ইজ ইকুয়াল টু 60 ইন্টু কত হবে, এটা হচ্ছে 5/10, এখানে 10/5, 5×12 60, তাহলে 12×10 120 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণের মান কত হচ্ছে, চ্যুতিকোণের মান কিন্তু 120 ডিগ্রি হবে। বোঝা গেল অঙ্কটা কী করলাম? অঙ্কটা কী করলাম বোঝা গেল? খুব সহজ একটা অঙ্ক এবং খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু এটা অবশ্যই করবে, ঠিক আছে। আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে, একটা অভিসারী লেন্সের সাহায্যে বিবর্ধিত সদ্বিম্ব গঠনের চিত্র অঙ্কন করো এবং বস্তুর প্রতিবিম্বের অবস্থান দেখাও। ঠিক আছে, চিত্র আঁকতে বলছে কিন্তু এবার, ঠিক আছে। তো কি করবে দেখো, অঙ্কটা দেখে নাও, এটা অঙ্ক না, এটা একটা মানে এই কোশ্চেন তোমাদের মুখস্থ করার কথা। দেখে নাও যে আমরা যদি বিবর্ধিত এবং সদ্বিম্ব যদি চাই উত্তর লেন্সের জন্য, তাহলে কিন্তু মনে রাখবে বস্তুর অবস্থান হচ্ছে 2f এবং f এর মধ্যে হবে এবং প্রতিবিম্বের অবস্থান 2f এর অধিক দূরত্বে হবে। বোঝা গেল? তাহলে কিন্তু আমরা সদ এবং বিবর্ধিত অবশিষ্ট প্রতিবিম্ব আমরা পাবো, ঠিক আছে। তো এটা কোন চিত্রটা তোমরা আঁকবে, তোমরা এই চিত্রটা আঁকবে, বস্তুকে f এবং 2f এর মাঝে রাখবে, দেখবে বস্তু তোমার 2f থেকেও বেশি দূরত্বে কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে, এবং বস্তু থেকে অনেকটা বড় তৈরি হয়েছে এবং হচ্ছে তোমার অবশিষ্ট হয়েছে কিন্তু সদ্বিম্ব হয়েছে। ওকে, তো এই চিত্রটা কিন্তু তোমাদের আঁকতে হবে। বোঝা গেল এখানে? তো নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, যে মধ্য গগনে কী হয়, মধ্য গগনে বলছে যে সূর্য সাদা কিন্তু উদয় বা অস্তের সময় সূর্য লাল দেখায় কেন। এই কোশ্চেনটা তোমরা যে কোনো বইতে খুঁজলেই পেয়ে যাবে, একদম লাস্টে কিন্তু এটা আছে, ঠিক আছে। এই যে এখানে দেওয়া আছে যে সূর্য উদয় বা অস্ত হওয়ার সময় সূর্যকে লাল দেখায় কেন, ঠিক আছে। এখানে এটা পড়ার পরে এটাকে সুন্দর করে গুছিয়ে ছোটো করে কিন্তু তোমরা লিখবে, এত বড় লেখার দরকার নেই, সময় পাবে না, ঠিক আছে, এটাই ছোটো করে লিখলে হয়ে যাবে। ওকে, তো নেক্সট কোশ্চেন কি বলছে, যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম লেখো, এর একটা প্রয়োগ উল্লেখ করো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম তোমরা জানো সবাই, যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা কি বলছে, এই নিয়মটা মুখস্থ রাখতে হবে একদম, যে ধরি কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের ওপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যেন তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে। এই অবস্থায় ব্যক্তির বাম হাত যেদিকে থাকবে শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত হবে। বোঝা গেল কি বললাম? একই সঙ্গে আমাদের আরেকটা কোশ্চেন আছে, কি কোশ্চেন দিয়েছে, একই সঙ্গে বলছে এর একটা প্রয়োগ উল্লেখ করো। আচ্ছা, এটাকে আমরা কোথায় প্রয়োগ করি বলো তো? এটাকে বাইরে যদি ব্যবহারের প্রয়োগ তোমরা চাও তাহলে এটাও লিখতে পারো, যে চুম্বক ক্ষেত্রে আমাদের তড়িৎবাহী তারের চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তার অভিমুখ আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে কিন্তু নির্ণয় করতে পারি, ঠিক আছে। আমাদের তড়িৎবাহী তারের চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তার অভিমুখ আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে কিন্তু নির্ণয় করতে পারি। নেক্সট কোশ্চেন বলছে কি দেখো, বলছে নষ্ট ভোল্ট কি এর রাশিমালার সহজ বর্তনী অঙ্কন করে নির্ণয় করো। তোমরা যেটা করতে পারো, তোমরা এখান থেকে এটা লিখতে পারো, যে এই সমীকরণটা তোমরা লিখবে, এই যে এই সমীকরণটা আর আই ইজিক্যাল টু, বা আমরা জানি ইজিক্যাল টু আই ক্যাপিটাল আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর। এই আই স্মল আর যেটা, সেটাই কিন্তু আমাদের নষ্ট ভোল্ট, কারণ এখানে আইটা প্রবণতা সবার জন্য একই থাকছে, কিন্তু স্মল আরটা কি, এই স্মল আরটা হচ্ছে কোষের মধ্যের রোধ, অর্থাৎ কোষের মধ্যেও কিন্তু অল্প করে রোধ থাকে, সেই রোধটাকে আমরা স্মল আর দিয়ে লিখি। ওকে, তো তুমি এই সমীকরণটা লেখার পর তুমি বলতে পারো যে আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি ইজিক্যাল টু আই আর, কোষের ইএমএফ অপেক্ষা আই স্মল আর পরিমাণ কম, তাই আই স্মল আর হলো কোষের তড়িৎচালক বলের একটি অংশ যা কোষের অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে, অথচ বাইরের বর্তনীতে কোনো কাজে আসে না। একে কোষের অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট বলা হয়, ঠিক আছে। তোমরা কিন্তু এটুকু লিখে দিতে পারো। এবং বলেছিল এখানে একটা কোশ্চেনটা ভালো করে দেখো, এখানে কি বলেছিল, এটা এর রাশিমালা একটি সহজ বর্তনী অঙ্কন করে নির্ণয় করো। তোমরা এখান থেকে এই বর্তনীটা কিন্তু তোমরা আঁকতে পারো, এই বর্তনীটা কিন্তু তোমরা এখান থেকে আঁকতে পারো, এবং যে ক্যালকুলেশনটা করবে সেটা এখান থেকে করলেও হবে, এই 2 লাইন করলেই হবে, ঠিক আছে, এই 2 লাইন করলেই কিন্তু হবে।
নেক্সট কি বলেছে, শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র ব্যাখ্যা করো। তো তোমরা এর উত্তরটা এটা লিখতে পারো যে শক্তির নিত্যতা সূত্র থেকে, এই যে শক্তির হচ্ছে নিত্যতা সূত্র থেকে, ভালো করে দেখো, শক্তির নিত্যতা সূত্র থেকে লেঞ্জের সূত্র। এখানে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রমাত্রা সর্বদা সেই কারণকে বাধা দেয়। এটাই লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্রের একটি ভিন্ন রূপ, অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্র থেকে সরাসরি লেঞ্জের সূত্রটি পাওয়া যায়। তোমরা কিন্তু এটা লিখে দিতে পারো, ঠিক আছে। এবং একই সঙ্গে বলেছে আর্থিং কি, দেখো লেখা আছে আর্থিং কি। তো আর্থিং কি যদি বলতে হয় তাহলে তোমরা এখানে চলে যাবে, আর্থিং এখানে আছে, আর্থিং বা আর্থার, যেটা এখান থেকে আর্থিংটা, এই যে আর্থিং কাকে বলে বা আর্থিং কি, এটা কিন্তু এখানে গুছিয়ে লেখা আছে যে নিরাপত্তা সুনিশ্চিত করার স্বার্থে বিদ্যুৎবাহী তার, বৈদ্যুতিক সরঞ্জাম বা যন্ত্রের তড়িৎ পরিবাহীর উন্মুক্ত অংশের সঙ্গে ভূপৃষ্ঠের তড়িৎ সংযোগ স্থাপনের পদ্ধতিকে বলা হয় আর্থ করা বা আর্থিং বা ভূ সংলগ্নকরণ, ঠিক আছে। এর প্রয়োজনীয়তা লেখা আছে, এটাও একটু পড়ে রাখবে, ঠিক আছে। কি কোশ্চেন বলেছে এখানে যে চিকিৎসা ক্ষেত্রে তিরস্কৃতের দুটি প্রয়োগ লেখো। তো চিকিৎসা ক্ষেত্রে তিরস্কৃতের প্রয়োগ হচ্ছে ক্যান্সার ও অন্যান্য রোগের চিকিৎসায় সাফল্যের সঙ্গে কি করা হচ্ছে, সাফল্যের সঙ্গে তিরস্কৃতকে কাজে লাগানো হচ্ছে। তিরস্কৃত I2 কি করা হচ্ছে বা তিরস্কৃত এনে হার্টের ক্রিয়াকৌশল জানার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এছাড়াও কি আছে, ক্যান্সার চিকিৎসায় তিরস্কৃত কোবাল্ট CO16, তিরস্কৃত সোনা, ঠিক আছে, AU128 ব্যবহার করা হয়। এগুলো কিন্তু আমাদের তোমার চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আমাদের তিরস্কৃতের প্রচুর ব্যবহার কিন্তু আছে। এবার নেক্সট কোশ্চেন আমাদের বলেছে যে তিরস্কৃত দুর্ঘটনা থেকে পরিত্রাণের উপায় কী। তো দেখো এই কোশ্চেনের উত্তরটা স্পেশালি তোমার নিজে থেকে লিখতে হবে। তা কীভাবে লিখবে, তিরস্কৃত দুর্ঘটনা থেকে আমাদের পরিত্রাণের উপায় আমাদের 1 নম্বর হয়তো দেবে, তাই জাস্ট পয়েন্টগুলো লিখে দেবে, টুকটাক ব্যাখ্যা করতে পারলে করে দেবে। লিখবে দ্রুত সেই স্থান ত্যাগ করা উচিত, তাই না। আর কি করা উচিত, দ্রুত কোনো সেখানে আশ্রয় নেওয়া উচিত যেখানে নিউক্লিয় বা তিরস্কৃত দুর্ঘটনার যে প্রভাব যেখানে পড়েনি এমন কোনো স্থানে আমাদের আশ্রয় নেওয়া উচিত। তারপরে আমাদের বাইরের পোশাক পরিবর্তন করে প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে তার দূরে সরিয়ে রাখতে হবে, যাতে আমাদের কী হয়, আমাদের দূষণমুক্ত করতে পারি নিজের শরীরটাকে আমরা। এভাবে কিন্তু বা সাবান জলে মুখ টুক ধুয়ে নিতে হবে, যাতে কিন্তু স্নান করে দিতে হবে, যাতে আমাদের মাথার চুল ভালোভাবে কিন্তু আমাদের ধুয়ে দিতে হবে, ঠিক আছে। এবং চোখ মুখ মুখের রুমাল চাপা দিতে হবে বারবার, যাতে আমাদের কোনো রকম কী হয়, কোনো রকম যাতে আমাদের কোনো নিউক্লিয়ার কোনো রকম জিনিসপত্র আমাদের শরীরে যাতে প্রবেশ না করে, এরকমভাবে লিখে দেবে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে, সন্ধিগত মৌল কী। নেক্সট কোশ্চেন কী বলছে, সন্ধিগত মৌল কী, উদাহরণ দাও। মেন্ডেলিভের পর্যায় সারণীর দুটি ত্রুটির উল্লেখ করো, ঠিক আছে। সন্ধিগত মৌল কাদের বলা হয়, চলো সন্ধিগত মৌলটা বলে দিই। সন্ধিগত মৌল যেখানে আছে যে কি বলছে দেখো, সন্ধিগত মৌল বলছে একাধিক যোজ্যতা সহ কয়েকটি ধর্মের বিশেষ অধিকারী মৌলগুলিকে বলা হয় সন্ধিগত মৌল। চতুর্থ পর্যায়ের SC21 স্ক্যান্ডিয়াম 21 থেকে জিঙ্ক 30, পঞ্চম পর্যায়ে Y39 থেকে CD48 এবং ষষ্ঠ পর্যায়ে LA57 থেকে HF72 এবং HA80 সন্ধিগত মৌল। কতটা উদাহরণ দেওয়া আছে এটা পড়বে। এবং এর তলায় দেখো লেখা আছে ইউরেনিয়ামোত্তর মৌল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং বলেছে মেন্ডেলিভের পর্যায় সারণীর দুটি ত্রুটি উল্লেখ করো। এই যে হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি, পর্যায়ক্রমে অসঙ্গতি, হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান। তারপরে কি বলেছে, তারপরে বলছে বিরল মৃত্তিকা মৌলগুলির পৃথক স্থানের অভাব, ঠিক আছে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে ভিন্ন ধর্মবিশিষ্ট মৌলগুলির একই শ্রেণীতে এবং একই ধর্মবিশিষ্ট মৌলগুলির পৃথক শ্রেণীতে অবস্থান। তারপরে বলছে অষ্টম শ্রেণীর, এখানে বলছে অষ্টম শ্রেণীর মৌলগুলির পৃথক স্থানের অভাব। তারপরে কি আছে, তারপরে আমাদের আছে যে আইসোটোপের স্থান, ঠিক আছে। এছাড়াও আরও বোধহয় আছে আমাদের, এইগুলোই আছে, ঠিক আছে। অনেকগুলো, মোট 6টা আমাদের কারণ দিয়েছেন ওনার, যে ত্রুটি মোট 6টা ত্রুটি দিয়েছেন। তোমরা কিন্তু কি করবে, তোমরা কিন্তু মিনিমাম 2-3টে ত্রুটি কিন্তু মিনিমাম 3টে ত্রুটি তোমরা মুখস্থ করে রাখবে, ওকে। তো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে দেখো, বলছে যে AB যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 9 আর 17 কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম, জারণ ক্ষমতা বেশি এবং তড়িৎ ঋণাত্মকতা কম হবে, ঠিক আছে। কি বলছে এখানে, বলছে A আর B মৌলের পরমাণু ক্রমাঙ্ক 9 আর 17 কোনটির, অর্থাৎ 9 আর 17 মনে রাখবে, 9 মানে তোমার ফ্লোরিন আর 17 মানে হচ্ছে ক্লোরিন, যারা কিন্তু পরপর উপর নিচে আছে, ফ্লোরিনের তলায় কিন্তু ক্লোরিন। তার মানে আমাদের বলছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম হবে। তা আমরা কি জানি, পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা জানি যে কোনো সারণীর যদি আমরা উপর থেকে নিচের দিকে নামি
তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বাড়ে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ তলাবর্তী নিচের দিকে নামলে বাড়ে, অর্থাৎ যে উপরে থাকবে তার কম, তার নিচে থাকবে তার কিন্তু বেশি। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কম কার, তাহলে এখানে আমরা বুঝতে পারছি ফ্লোরিনের কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ কম হবে। ওকে, যে জারণ ক্ষমতা বেশি কার, আর জারণ ক্ষমতাটা কী হয় বলো তো, জারণ ক্ষমতা বেশি বলেছে। আমরা জানি উপর থেকে নিচের দিকে যদি আমরা নামি তাহলে জারণ ক্ষমতা কী হয়, হ্রাস পায়। উপর থেকে নিচের দিকে নামলে কী হয়, জারণ ক্ষমতা হ্রাস পায়। তাহলে বেশি কার, সে বেশি হচ্ছে তাহলে ফ্লোরিনের, কারণ ক্লোরিনের কম, তাহলে ফ্লোরিনের বেশি হবে। ঠিক আছে, আর তারপরে চেয়েছে কি তড়িৎ ঋণাত্মকতা কার কম। তড়িৎ ঋণাত্মকতাটা কী হয়, আমরা যদি উপর থেকে নিচের দিকে নামি তাহলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা কম তাহলে উপর থেকে নিচের দিকে নামলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, অর্থাৎ ক্লোরিনের তাহলে তড়িৎ ঋণাত্মকতা কম হবে সবচেয়ে, তাই না? তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হবে কার তাহলে, অর্থাৎ সবচেয়ে কম হবে কিন্তু আমাদের ক্লোরিনের। বোঝা গেল, এটাই কিন্তু আমাদের আছে। নেক্সট বলছে কি তড়িৎ বিশোধন কি, উদাহরণ সহ লেখো তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য। তড়িৎ বিশোধন যেটা সেটা দেখো কি বলছে। তড়িৎ বিশোধন হচ্ছে এই যেখানে আছে তড়িৎ বিশোধন, ঠিক আছে, তড়িৎ বিশোধন এখানে আছে। তড়িৎ বিশোধন সাধারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুকে বিভিন্ন ধরনের অবিশুদ্ধি থাকে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অবিশুদ্ধি ধাতু থেকে অশুদ্ধিগুলিকে দূর করে বিশুদ্ধ ধাতু তৈরি করার পদ্ধতিকে তড়িৎ বিশোধন বা তড়িৎ পরিশোধন বলা হয়। ঠিক আছে, তো তড়িৎ পরিশোধনের যদি উদাহরণ চাও তাহলে কপার ধাতুর যে পরিশোধন, সেখানে অ্যানোড মার্ট যেটা, সেটা কিন্তু এই পাশে আছে, সেটা কিন্তু লিখতে হবে। এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার গ্রু ধাতুর পরিশোধন, এখান থেকে তড়িৎ বিশ্লেষণ পদার্থ, তড়িৎ বিয়োজন প্রক্রিয়া, অ্যানোড মার্ট, হ্যাঁ, এখান থেকে ওই এটা লিখলেই হবে, শুধু এখান থেকে 3 নম্বর পয়েন্টটা করলেই হবে, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত লিখলেই কিন্তু আমাদের হবে। ক্লিয়ার, এটা হচ্ছে উদাহরণ সহ বলেছে না, এটা হচ্ছে তার উদাহরণ। ঠিক আছে, তারপরে কি বলেছিল তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য কি। তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলো তো খুব সহজ, এখানে দেওয়া আছে। তড়িৎ লেপনের উদ্দেশ্য দেখো, ওই ধাতব বস্তুকে বাহ্যিক ক্রিয়া, জল, বায়ু বা রাসায়নিক বিক্রিয়ার হাত থেকে রক্ষা করার জন্য এবং পদার্থগুলির স্থায়িত্ব এবং সৌন্দর্যের মান বাড়িয়ে অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি করার জন্য তড়িৎ লেপন করা হয়। ওকে, আর তড়িৎ লেপনের কিন্তু আমাদের বৈশিষ্ট্য গেল, উদ্দেশ্য গেল। যে পরীক্ষাগারে, তার পরের কোশ্চেন বলছে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি সমিত সমীকরণ সহ গ্যাস সংগ্রহ লেখো। ওকে, দেখো এটা কি হবে, এই যে অ্যামোনিয়া গ্যাসের কি বলেছে, কী কী লিখতে বলেছে, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি, এই যে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির এই যে নীতি, রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এখান থেকে কী কী লিখবে তোমরা দেখো, তোমরা এখান থেকে পরীক্ষাগার প্রস্তুতি, প্রয়োজনীয় দ্রব্য, বিক্রিয়া শর্ত, বিক্রিয়া রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, এখানে পদ্ধতি কিন্তু লিখতে বলেনি, তাই তোমরা কিন্তু পদ্ধতি লিখবে না বেকার। ঠিক আছে, এবং তোমাদের পদ্ধতি লেখার দরকার নেই, তোমরা সরাসরি গ্যাস শুষ্ককরণে চলে যাবে, কীভাবে গ্যাসটা আমরা সংগ্রহ করব। ঠিক আছে, এই তলার দিকে আছে গ্যাস শুষ্ককরণ বা গ্যাসটা কীভাবে সংগ্রহ করব, সেই পর্যন্ত লিখলেই কিন্তু আপাতত হবে। ঠিক আছে, পদ্ধতি লেখার দরকার নেই, পদ্ধতি কিন্তু এখানে চাইনি। ইথিলিন এবং হাইড্রোজেনের বিক্রিয়া সত্ত্ব সহ লেখো মার্স গ্যাস কি। কি বলছে নেক্সট কোশ্চেন, আমাদের ইথিলিন এবং হাইড্রোজেনের বিক্রিয়া সত্ত্ব সহ লিখতে বলেছে। সে কিন্তু আমাদের ইথিলিন এবং হাইড্রোজেনের বিক্রিয়া কিন্তু এই যে হচ্ছে ইথিলিনের সঙ্গে আমাদের হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া। কি বলছে এখানে, 250 সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত নিকেল চূর্ণের উপর দিয়ে ইথিলিন এবং হাইড্রোজেনের মিশ্রণ চালনা করলে ইথেন উৎপন্ন হয়। ঠিক আছে, নিকেল অনুঘটকের কাজ করে কিন্তু এখানে CH2 ডবল বন্ড H2C ডবল বন্ড CH2, আর হাইড্রোজেন এইটা আছে, এটা আমার ইথিলিন, এটা হচ্ছে আমার হাইড্রোজেন, বিক্রিয়া করছে নিকেল অনুঘটকের সাহায্যে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা নিকেল চূর্ণের উপর দিয়ে। ঠিক আছে, নিকেল এখানে অনুঘটকের কাজ করছে, তাহলে তৈরি হচ্ছে কি ইথেন তৈরি হচ্ছে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বিক্রিয়ার সমীকরণ সহ কিন্তু এটা সম্পূর্ণটা লিখতে হবে। ঠিক আছে, এবং একই সঙ্গে আমাদের বলেছে মার্স গ্যাস কি। মনে রাখবে মিথেন গ্যাসের আর একটা নাম হচ্ছে মার্স গ্যাস। ওকে, মিথেন গ্যাসের আর একটা নাম হচ্ছে মার্স গ্যাস। ঠিক আছে, আর তার লাস্টের কোশ্চেন আমাদের বলেছে ডিনেচার্ড স্পিরিট কি। ঠিক আছে, লাস্টের কোশ্চেন যেটা বলেছে ডিনেচার্ড স্পিরিট কি, তো এই যে আমাদের ডিনেচার্ড স্পিরিট আছে এখানে, যে ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট একই জিনিস। তোর ব্যবহারটা কি বলছে, শিল্পে ইথাইল অ্যালকোহলের প্রচুর ব্যবহার আছে। ইথাইল অ্যালকোহলের পান হিসাবে ব্যবহার করা হয় বলে একে পানের অযোগ্য করে শিল্পের ব্যবহারের উপযুক্ত করার জন্য এর সঙ্গে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ, ঠিক আছে, মেশানো হয়। একে বলা হয় মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন ইত্যাদি। মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে ডিনেচার্ড স্পিরিট বলা হয়। তুমি চাইলে যদি 1 নম্বরের পরে এখান থেকে শুরু করতে পারো, যদি মনে করো আমার 2 নম্বর 3 নম্বরে দিয়েছে, তাহলে প্রথম থেকে এই পর্যন্ত লিখবে। আমার তো মনে হয় সঙ্গে এটুকু লিখে দেওয়ার পরেও এর ব্যবহারটা লিখে দেওয়া উচিত। ঠিক আছে, নেক্সট কি বলেছে, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারের সুবিধা কী কী। পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করলে আমাদের যে সুবিধাটা সবচেয়ে বড়, সেটা কী হবে, সেটা কিন্তু আমাদের যে পরিবেশ দূষণ সবচেয়ে কম হবে। ঠিক আছে, পরিবেশ দূষণ কম হবে, গাছে আরও যেসব প্লাস্টিকের জন্য যেসব সমস্যাগুলো আমাদের হতো
সেগুলো কিন্তু রোধ করা সম্ভব। তোমরা এটা কিন্তু লিখতে পারো, পুনর্ব্যবহারযোগ্য পলিমারের ব্যবহার সুবিধাগুলোর জন্য তোমরা কিন্তু এটা লিখতে পারো 1 2 3 করে 4, এই 4-5টা এখানে পয়েন্ট দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এই পর্যন্ত লিখতে পারো, ঠিক আছে, এখান থেকে, ঠিক আছে। তোমরা এইটুকু উত্তর কিন্তু তোমরা লিখতে পারো যে পলিমার আমরা পুনর্ব্যবহারযোগ্য পলিমারের সুবিধাগুলো কী কী, ঠিক আছে। তো এই ছিল আমাদের টোটাল হচ্ছে আমাদের যে স্কুলটা ছিল, স্কুল নাম্বার 1 D1-এর আমাদের ফিজিক্যাল সায়েন্সের যে স্কুলটা ছিল, এর টোটাল স্কুল WBH এর প্রথম যে স্কুলটা ফিজিক্যাল সায়েন্সের, সেটা আমরা কিন্তু কমপ্লিট করলাম, ঠিক আছে। তোমাদের যদি কোনো কোশ্চেনে কোনো রকম সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে, ঠিক আছে। গুড নাইট।